হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা আছেন ফেসবুকে? আমাকে কি হ্যালো, কেউ কি একটু জানাবেন লাইভটা হচ্ছে কি না? বুঝতে পারছি না ঠিক আসলে। কেউ কি একটু জানাবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আহ, বন্ধুরা, ভিউয়ার্স, আপনারা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা কেউ একটু জানাবেন। একজন লিখেছেন জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শ নিয়ে কিছু বলবেন। আমি জাতীয় পার্টি করি না ভাই এখন, সুতরাং জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শ নিয়ে আমার এখন আসলে কিছু বলার নাই। আমি যখন জাতীয় পার্টি করতাম তখন জাতীয় পার্টির আদর্শ নিয়ে অনেক টকশো করেছি, অনেক কথা বলেছি। কিন্তু যেহেতু আমি এখন আমার নতুন দল জাতীয় পল্লী পার্টি জেপিপি নিয়ে আছি, সুতরাং সেটার আদর্শ যদি আপনি জানতে সব ঠিক, সাউন্ড ঠিক আছে, দেখা যাচ্ছে। ধন্যবাদ। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি ভাই, আপনিও ভালো থাকুন। হচ্ছে তো, ধন্যবাদ। জি হচ্ছে, ধন্যবাদ। লাইভ হচ্ছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। করোনাকালীন সময়, বর্ষা, সবাই আশা করি ভালো আছেন। শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনাদেরকে বলেছিলাম যে যদি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একদিন লাইভে এসে আমার শুভাকাঙ্ক্ষী নেতাকর্মী, আমার ওয়েলউইশারদের সাথে একটু মত বিনিময় করতে। তো আসসালামু আলাইকুম আপু। গোলাম মোস্তফা, ওয়ালাইকুম আসসালাম। জাকির খান জাতীয় পার্টি কেন করেন না? আমি করি না ভাই। আমি করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে জাতীয় পার্টির বর্তমান নেতৃত্ব মাইনাস করেছে। সেই জন্যই এখন করি না। বর্তমান নেতৃত্ব চাইনি আমি জাতীয় পার্টিতে থাকি। তিনি বা তারা আমাকে মাইনাস করেছেন, সেজন্যই আমি জাতীয় পার্টি করি না। বাট পল্লী বন্ধুর আদর্শ এবং স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমার নতুন দল জাতীয় পল্লী পার্টি জেপিপি, আমি এখন সেটা নিয়ে আছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। না ম্যাডাম, ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আসলে জাতীয় পার্টির সঙ্গে এত অতপ্রতভাবে জড়িত ছিলাম যে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর হয়ে গেল আমাকে মাইনাস করা হয়েছে জাতীয় পার্টি থেকে। তবুও আসলে সবাই ভাবে যে আমি জাতীয় পার্টির সঙ্গেই সম্পৃক্ত। এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ আমি জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের মধ্যে একজন ছিলাম। পল্লী বন্ধুর রাজনৈতিক উপদেষ্টা ছিলাম। তৎকালীন জাতীয় পার্টি পল্লী বন্ধু জাতীয় পার্টিতে আমি প্রেসিডিয়াম মেম্বার ছিলাম। ধারণা করাটাই স্বাভাবিক, আপনারা ভাবতেই পারেন। কিন্তু আমি গত 1.5 বছর ধরেই অনবরত বলে যাচ্ছি, যেহেতু বর্তমান নেতৃত্ব আমাকে মাইনাস করেছেন, জাতীয় পার্টিতে রাখেন নাই, সুতরাং আমার জাতীয় পার্টির সঙ্গে এই মুহূর্তে কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু পল্লী বন্ধুর আদর্শকে আমি ভুলিনি, ভুলতে পারবো না কখনো। পল্লী বন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই সামনের রাজনৈতিক পথ চলাগুলোর চেষ্টা করব। সেই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শকেও বুকে ধারণ করব ইনশাল্লাহ। শোষণমুক্ত সমাজ গড়ার চেষ্টা করব। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। সাউন্ড শোনা যাচ্ছে না ম্যাডাম, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। ধন্যবাদ। আমি ফয়েজ ওয়াচিং, ধন্যবাদ। বিএনপিতে যোগদান করুন, সাতুল্লাপুর পলাশবাড়ি আসুন, আপনার হয়ে যাবে। না ভাই, এই মুহূর্তে কোনো দলে যোগদান করার ইচ্ছা নাই, যা বিএনপিতে তো নয়। আপনার দলের নাম কি? আমার দলের নাম জাতীয় পল্লী পার্টি জেপিপি। ধন্যবাদ। তো আপনারা কেমন আছেন? জাতীয় পল্লী পার্টি জেপিপির সঙ্গে যারা কাজ করতে চান
তারাও কমেন্টস করে করতে পারেন বা কিছু জানতে চাইতে পারেন যদি কারো কিছু জানার থাকে, অথবা যদি সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কেউ কিছু জানতে চান আমার দলের বাইরেও, সেটাও জানতে চাইতে পারেন বা মত বিনিময় করতে পারেন আমার সঙ্গে। আপু, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন কি? কি প্রশ্ন ভাই? আপনার উত্তর, প্রশ্নটাই তো করুন আগে, তারপরে উত্তর দিই। আসলে তো করোনা পরিস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যেহেতু অ্যাকচুয়ালি চালাতে পারছি না, তাই আসলে এই অনলাইন ভার্চুয়াল ব্যবস্থাকেই বেছে নিতে হয়েছে। কারণ আমাদের যিনি দেশের সর্বময় নেতৃত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও ভার্চুয়ালি দেশ পরিচালনা করছেন। শুভকামনা, মেহেদি হাসান। ধন্যবাদ ভাই আপনাকে। কারো কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন, জানতে চাইতে পারেন, মত বিনিময় করতে পারেন রাজনৈতিক বিষয়ে, আমার দলের বিষয়ে, অথবা সমসাময়িক রাজনৈতিক বিষয়েও মত বিনিময় করতে পারেন। কারো কোনো সলা পরামর্শ পড়লো বন্ধু, এরশাদ স্যারের মাজার কমপ্লেক্সটা কেন করা হচ্ছে না? না ভাই, আমি এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি করেছি। বহু লেখালেখি করার পরে শেষ পর্যন্ত তবুও মেয়র সাহেব কিছুটা করেছেন, আর বাকি যে কমপ্লেক্সের ঘোষণা ওগুলো ক্রেডিট নেবার জন্য অনেকেই ঘোষণা করেন বা ইতিপূর্বেও করেছেন, কিন্তু কাউকে করতে দেখিনি বা শুনিও নেই। এখন যারা তার পল্লীবন্ধুর সম্পত্তি ভোগ করছেন তারাই বলতে পারবেন কমপ্লেক্স কেন হচ্ছে না। শুভকামনা আপু, ধন্যবাদ। পিয়াস আহমেদ আপু, আপনাকে ধন্যবাদ, শুভকামনা। ধন্যবাদ আপনাকেও। আপনার জন্য সুমন বড়ুয়া, শুভকামনা রইল, ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আসলে সবসময় চাই প্রতিদিন লাইভে আসতে পারলে আসলে সকলের সঙ্গে কথোপকথন, মত বিনিময়, আড্ডা, যাই বলি না কেন, রাজনৈতিক চর্চা সবকিছুই আসলে করা যেত, বাট প্রতিদিন লাইভে আসাটা একটু ডিফিকাল্ট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কারো কিছু জানার থাকতে চাইলে বলতে পারেন, বা কেউ কোনো মতামত দিতে চাইলে বলতে পারেন আমার দল জাতীয় পল্লী পার্টি জেপিপির ব্যাপারে, অথবা বর্তমান রাজনৈতিক বিষয়াদি নিয়ে। তবে আমি যেহেতু আজকে লাইভে এসেছি, সাধারণ মানুষের পক্ষ থেকে জাতীয় সাইবার পার্টি খুলনা বিভাগ শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ। লাইভে আমি যেহেতু এই মুহূর্তে আমি গাইবান্ধায় গত 2 বছর ধরে, আমি যেহেতু আপনারা জানেন আমি টকশো করা মানুষ, আমি এই মুহূর্তে টকশো করছি না, কিন্তু আজকে লাইভে থেকে আমি বাংলাদেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয় পল্লী পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে গত 2 দিন যাবত আপু জাতীয় পার্টির গত 2 দিন যাবত দেখছি দুটো জিনিস একদম লাগামহীনভাবে বেড়ে গেছে। একটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের মূল্য, আর একটা হচ্ছে আপনাদের সয়াবিন তেল। সয়াবিন তেল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সকলেরই। আমার প্রশ্ন একটু ভাই দাঁড়ান, আমার সয়াবিন তেলের মূল্যটা এত বেশি বেড়ে গেছে, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ কেন, আমার মতো মানুষও এখন মাসে যে সয়াবিন তেল লাগে সেটা কিনতে হিমশিম খায়। সাধারণ মানুষের কি অবস্থা আমরা বুঝতেই পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি দক্ষ হাতে দেশ চালাচ্ছেন, তবুও বলবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকান। কারণ গত 2 বছরে আমি দেখেছি জীবনযাত্রার মান এত বেশি বেড়ে গেছে যে এটা আমাদের মতো মানুষের জন্যও মানে ব্যয়ভার বহন করা অনেক কঠিন হয়ে গেছে। সেখানে সাধারণ মানুষের কি অবস্থা আপনি বুঝতেই পারছেন। আপনি এরশাদ আদর্শের সৈনিক, আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় পার্টিতে ফিরে আসুন। আরে ভাই, এই কথাটা আপনারা কেন বুঝতে চান না? ফিরে আসবো কি করে? আমাকে তারা নেবে না, নেয় না, মাইনাস করেছে, ফিরে আসার কি আছে?
আপনারা কেন বুঝতে পারেন না? বিনয়ের সাথে আগের দিনও বলেছি, আবারও বলছি, আমি কি জোর করে ফিরে যাব? আমাকে ওনারা মাইনাস করেছে, আমাকে ওনাদের পছন্দ না, তো আমি জোর করে কিভাবে ফিরে যাব? আমি নিজে থেকে তো জাতীয় পার্টি ছাড়িনি ভাই কায়ুম। আপু আপনার যারা পল্লী বন্ধু সাথে বেইমানি করেছে এবং বেইমানি করবে তারা, যাই হোক, আপু আপনার পোস্টগুলো ভালো লাগে, আপনার সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ স্যারকে নিয়ে পোস্টগুলো খুব কষ্ট লাগে। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে পোস্ট করি, মানে স্যারের জন্য পোস্ট করি, পিয়াস আহমেদ লিখেছেন। হ্যাঁ, স্যারের জন্য পোস্ট করে কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করি। কষ্টটা পোস্ট করা মানে আপনারা দেখেন, আপনারাও স্যারের জন্য দোয়া করেন সেই সুবাদে, এজন্যই পোস্ট করি, যাতে আপনারাও কমেন্টস করে স্যারের জন্য দোয়া করতে পারেন, আপনারাও আমার সাথে কিছুটা কষ্টের ভাগিদার হতে পারেন, সেজন্যই পোস্ট করে শেয়ার করি, কষ্টগুলো আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করি, এজন্যই পোস্ট করি। আসলে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি, অনেকেই প্রশ্নও করেছিলেন যে আপনি কেন পল্লী বন্ধুকে নিয়ে এত পোস্ট করেন। পোস্ট করার অর্থ হলো যে পোস্ট করলে আপনারা কমেন্টস করেও আমার সঙ্গে স্যারের জন্য দোয়া রাখতে পারেন। এটা একটা। আরেকটা বিষয়, আমার কষ্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ভাগ করতে চাই, ভাগ করে আমার কষ্টগুলো কমাতে চাই, কষ্টগুলো লাঘব করতে চাই, সেজন্যই পোস্ট করি। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ধন্যবাদ। যাই হোক, যেটা বলছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা, বিশেষ করে সয়াবিন তেল মানে গতকাল কিনেছি আমি 160 টাকা না কি 165 টাকা লিটার। সো এইটা তো একেবারে মানে মানে অবিশ্বাস্য। তারপরে আবার ভেরি রিসেন্টলি সিলিন্ডার গ্যাসের দামও বাড়ানো হয়েছে। আমি বলবো যে এগুলো, আপু জাতীয় পার্টি এখন কোনো নেতা নেই। ভাই, এটা জাতীয় পার্টি নিয়ে কোনো কমেন্টস আমি করতে চাই না, আপনারা করতে পারেন, আমি করলেই দোষ। আমি তো নেতা বা নেত্রী হতে পারি নাই তাদের মতে, সেই জন্য তো তারা আমাকে মাইনাস করেছেন। আমি পল্লী বন্ধুর কাছে অমূল্য ছিলাম, আমি পল্লী বন্ধুর কাছে মূল্যবান ছিলাম, আমি পল্লী বন্ধুর কাছে যোগ্য ছিলাম, যার কারণে আমাকে উনি তার রাজনৈতিক উপদেষ্টা করেছিলেন, প্রেসিডেন্ট মেম্বার করেছিলেন, আরো অনেক কিছু ছিল। একমাত্র পল্লী বন্ধু এরশাদ, অবশ্যই একমাত্র পল্লী বন্ধু এরশাদ, পল্লী বন্ধুর আদর্শকেই বুকে ধারণ করে এখনো পথ চলছি, তার কোনো বিকল্প নাই। কিন্তু কেউ যদি পল্লী বন্ধুর মানে কেউ কেউ যদি, লাভ ইউ আপু, বি হক, ও ধন্যবাদ ডিয়ার, তুমি লাইভে কমেন্টস করেছো, তোমাকে খুবই মিস করি ববি, তোমার পোস্টগুলো দেখি, খুবই ফিল করি তোমাকে। আমার খুব পছন্দের কিছু মানুষের মধ্যে তুমি একজন, যারা আপনার জন্য আপনার শুভকামনা। ধন্যবাদ ভাই শাহমির। যাই হোক, যেটা বলছিলাম, ম্যাডাম ময়মনসিংহে দাওয়াত নেন, ধন্যবাদ আপনার দাওয়াতের জন্য, দাওয়াত গ্রহণ করলাম। আশা করি যাবো ইনশাল্লাহ। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, যেতে তো হবেই, রাজনীতি করলে যেতে হবেই। তবে দাওয়াতের জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে কি বলবো, তবে এটুকু বলতে পারি যে সাধারণ মানুষের রাজনীতি করতে চাই, সাধারণ মানুষের সাথে থাকতে চাই, সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। আপু অনেক সুন্দর লাগছে আপি, অসংখ্য ধন্যবাদ। এটা লিখেছে কুন্ডু, সামন কুন্ডু, প্রশান্ত কুন্ডু, ধন্যবাদ ভাই। সাধারণ মানুষের পাশে থাকতে চাই, সাধারণ মানুষের সাথে থাকতে চাই, রাজনীতি করতে চাই সাধারণ মানুষের জন্য। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছিলেন, অনেক দিয়েছেন, অনেক অনেক সুখী করেছেন আল্লাহ আমাকে, যা জীবনে চেয়েছি তাই পেয়েছি। এখন সাধারণ মানুষের জন্য বাকি জীবনটা উৎসর্গ করতে চাই, সাধারণ মানুষের মাঝে থেকেই শেষ জীবনটা কাটাতে চাই। আমার এই উপলব্ধিটা আপনারা বলতে পারেন, দুজন বিখ্যাত মানুষ, বাংলাদেশের দুজন বিখ্যাত মানুষের শেষ জীবনটা দেখে আমার এই উপলব্ধিটা হয়েছে। একজন আমার রাজনৈতিক গুরু, আমার অভিভাবক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারকে দেখেছি। স্যারের অসুস্থতার সময় আমাকে তো 6 মাস দেখতেই যেতে দিল না, অথচ স্যার একাকী জীবন কাটালেন, নিঃসঙ্গ, চাকর বাকরের কাছে। সত্যি কথা, আপনজন বলতে তার পাশে কেউ ছিল না। আমাকে তো ঢুকতেই দেওয়া হয়নি 6 মাস।
স্যার অসুস্থ হবার পর থেকে। আমি স্যারের দরজার বাইরে শেষ 9ই ফেব্রুয়ারি স্যারের সঙ্গে 8ই ফেব্রুয়ারি দেখা করতে গিয়ে সামান্য সময়ের জন্য দেখা পেয়েছিলাম। 9ই ফেব্রুয়ারি দেখা করতে গিয়ে আমার দরজা মানে স্টাফরা আমাকে দরজা খুলে দেয়নি, ঢুকতে দেয়নি। স্যার অসুস্থ, স্যার ফোন ধরতে পারতেন না, তখন ফোন করতেও পারতেন না। সুতরাং স্যার বোধহয় না জেনেই মারা গেল যে আমি দরজার বাইরে 9ই ফেব্রুয়ারি বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত স্যারের প্রেসিডেন্ট পার্কের স্যারের 6তলার বাসার দরজার সামনে 1 ঘন্টা ডুকরে ডুকরে কেঁদেছি। স্যারের কান পর্যন্ত হয়তো সেই কান্না পৌঁছায়ও নেই, আমাকে দেখতে দেওয়া হয়নি। আমি ডুকরে ডুকরে কেঁদেছিলাম, আমাকে একটিবার ঢুকতে দাও, একটিবার দেখা করতে দাও। আমাকে তারা ঢুকতে দেয়নি। স্যারের পিএ ছিলেন তৎকালীন মেজর খালেদ, যিনি এখন করোনায় মৃত্যুবরণ করেছেন। তো তার নেতৃত্বে সকল স্টাফদেরকে তিনিই চালাতেন। তার নেতৃত্বে স্টাফরা আমাকে কেউ ঢুকতে দেয়নি, একটাবার স্যারকে দেখতে দেয়নি, কথা বলতে দেয়নি। আমি প্রেসিডেন্ট পার্কের দরজার বাইরে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদেছি। একটিবার দেখতে চেয়েছি, দেখতে দেয়নি। শেষ অবধি তাকে আর স্যারকে কখনো আর দেখতে পাইনি, মৃত্যু অবধি। কই মৃত্যুর পরে তো আমি লক্ষ কোটিবার স্যারের কবরের পাশে গিয়ে কেঁদেছি, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, তখন তো কেউ বাধা দেয় না। এখন তো কেউ স্যারের কবরের পাশে গেলে বাধা দেয় না। এখন স্যারের কাছ থেকে নেবার আর কিছু নাই, সেজন্য এখন কেউ বাধা দেয় না। তো স্যারের শেষ জীবনটা দেখেছি কিভাবে আপনজন ছাড়া স্যার বাকি শেষ জীবনটা কাটিয়েছেন। আরেকজন মানুষকে দেখেছি, আমার সিনিয়র ব্যারিস্টার রফিকুল হক স্যার। তিনিও শেষ জীবনটা করোনাকালীন সময়ে একাকী, মানে নীরবে নিভৃতে মানে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তো এই দুজন মানুষকে দেখে আমার উপলব্ধি হয়েছে যে আমি শেষ জীবনটা মানুষের মাঝে কাটাতে চাই। কারণ সত্যি কথা, মানে আমার পরিবার বলতে ওরকম মানে কোনো নাই। হ্যাঁ, আমার বাবা মা আছেন, বাট আমার কোনো সংসার বা সন্তানাদি ওরকম নাই, যার কারণে আমার কোনো পিছুটান নাই। ঈর্ষা স্যার ছিলেন গ্রাম অঞ্চলের উন্নয়নের জনক, তিনি আমার খুব পছন্দের মানুষ। ধন্যবাদ ভাই আপনাকে। ঈর্ষা স্যার সকলেরই পছন্দের মানুষ, মানে সবারই পছন্দের মানুষ। পছন্দের বলেই তো আজও তার কথা স্মরণ করতে গিয়ে চোখের অজান্তে, নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু ঝরে। তো সেজন্যই বলছিলাম যে আমার যেহেতু কোনো পিছুটান নেই, আমার কিছু উপলব্ধি থেকে আমি বাকি জীবনটা মানুষের মাঝে কাটাতে চাই, বাকি জীবনটা জনগণের মাঝে কাটাতে চাই, সাধারণ মানুষের কাছে কাটাতে চাই। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। মানুষের জন্য কিছু করতে চাই আসলে, কারণ জীবনের ভোগবিলাস বলতে যা বুঝায় সবই জীবনে পেয়েছি, সবই ভোগ করেছি, কোনো আক্ষেপ নেই। তো বাকি জীবনটা শেষ জীবনে বা মানুষের মাঝে কাটাতে চাই, জনগণের মাঝে কাটাতে চাই, জনগণের জন্য কিছু করতে চাই। আশা করি আপনারা বন্ধুরা, শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা পাশে থাকবেন, দোয়া রাখবেন যেন আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করে, আপনাদের জন্য কিছু করার তৌফিক দান করে। আপু তুমি দেখছো ফাতেমা চৌধুরী, ওয়াও ডিয়ার আপু। আমি বলে রাখি বন্ধুরা, ফাতেমা চৌধুরী, ব্যারিস্টার ফাতেমা চৌধুরী, তিনি আমার লাইভ দেখছেন। আমি যদি পৃথিবীতে 10 জন মানুষের কাছে কৃতজ্ঞ থেকে থাকি, ব্যারিস্টার ফাতেমা চৌধুরী তিনি একজন, এবং তার হাজবেন্ড সিনিয়র ব্যারিস্টার মাসুদ সোহান স্যার, বিশেষ করে ফাতেমা আপু এবং তার হাজবেন্ডের সিনিয়র স্যার, তার কাছে আমি এতটাই কৃতজ্ঞ। এই দুজন মানুষ যে আমাকে কতটা মানসিক সাপোর্ট দিয়েছে। আপু তুমি ভালো থাকো, দেখছো তুমি, আমার খুবই ভালো লাগলো যে তুমি দেখছো। তুমি কেমন, নিশ্চয়ই ভালো আছো তুমি। তাহলে
কে লিখেছেন ভাই, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে কি আপনাকে রাখা হয়নি? না ভাই, আমাকে পুরো জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কেন, আমাকে পুরো জাতীয় পার্টিতেই রাখা হয়নি। আমাকে ডেকে নিয়ে যে সম্মেলন পার করে তারপরে আমাকে সম্মেলনের পরে আমাকে জাতীয় পার্টি থেকে মাইনাস করা হয়েছে। তো যা হোক, আর যদি কারো কিছু জানার থাকে, আমার দল জেপিপি সম্বন্ধে কারো কিছু জানবার থাকলে, সাংগঠনিক বিষয়ে কারো কিছু জানার থাকলে জানতে চাইতে পারেন। কারণ অনেকেই তো আবার যেহেতু জেপিপির সঙ্গে থাকবার ইচ্ছা অনেকেই প্রকাশ করেছেন, আমাকে সারাক্ষণ মেসেঞ্জারে SMS করেন যারা, তাদের যদি কিছু জানবার থেকে থাকে আপনারা জানতে চাইতে পারেন। তবে আরেকটা কথা বলি, আমার দল জাতীয় পল্লী পার্টি জেপিপির গঠনতন্ত্রের খসড়া আপনাদের কাছে গত দুদিন উপস্থাপন করেছিলাম, 1/3 করে 2/3। আজকে শেষ অংশ উপস্থাপন করব শেষের দিকে গিয়ে। আর জাতীয় পল্লী পার্টির সঙ্গে যারা কাজ করতে চান তাদেরকে বলছি, যেহেতু করোনাকালীন সময় আপনাদেরকে আমি বিভিন্ন সময় মেসেজ করেও বলেছি যে আপনারা নিজ নিজ জায়গায় নিজ নিজ এলাকায় নিজেদের সংগঠন তৈরি করুন। আমি যেন চাওয়া মাত্র আপনারা আমাকে সংগঠনে পেপারস পাঠাতে পারেন। মে আল্লাহ ব্লেস ইউ। ধন্যবাদ শাহেদ সরকার। নিজ নিজ এলাকায় সংগঠন দাঁড় করান, আপনি আপনার মনস্থির করে এগিয়ে যান আপু। ধন্যবাদ আপনাকে। মইনুল মির সামথিং, ধন্যবাদ ভাই মীর ভাই। প্রশান্ত কুণ্ড, আপনার গড়া নতুন দলটি নিয়ে আপনার প্রয়োজন, আগানো প্রয়োজন। হ্যাঁ অবশ্যই ভাই, আগাচ্ছি, একটু একটু করে আগাচ্ছি, যেহেতু করোনাকালীন সময় আপনারা পাশে থাকবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কুণ্ড ভাই, প্রশান্ত কুণ্ড। আচ্ছা, যেহেতু আপনারা করোনাকালীন সময়ে আমরা এখন অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রাম করতে পারছি না, তাই ভার্চুয়ালি। আর যাদেরকে পল্লী পার্টির সঙ্গে যারা কাজ করতে চান জাতীয় পল্লী পার্টি জেপিপির সঙ্গে, তাদেরকে বলবো নিজ নিজ এলাকায় সংগঠন গড়ে তুলুন। আপু, পলাশবাড়ি ইউনিয়নের জন্য আপনাকে অনেক দরকার। পলাশবাড়ি উন্নয়নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শফিক সরকার, আমি ঠিক পড়তে পারছি না নামটা, ধন্যবাদ আপনাকে আপু। আপনি গাইবান্ধার গর্ব। আফজাল হক মামুন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ আপনাকে। আসলে গর্ব কিনা জানি না, চেষ্টা করে যাই আর কি। হ্যাঁ, যা বলছিলাম, জাতীয় পল্লী পার্টি জেপিপির সঙ্গে যারা কাজ করতে চান তারা নিজ নিজ এলাকায় সংগঠন শক্তিশালী করুন। যখনই প্রয়োজন হবে আপনারা যেন সঙ্গে সঙ্গে তা আমার কাছে পাঠাতে পারেন। কারণ আপনারা জানেন একটা দল নিবন্ধন করতে গেলে কিছু নিয়ম কানুন আছে। বেশি প্রায় 2/3 জেলায় কমিটি থাকতে হবে এবং প্রায় অর্ধেক উপজেলায় কমিটি থাকতে হবে। তো সেইভাবে আগাতে হবে। শুধু কিন্তু পাশে থাকবো ইনশাল্লাহ, আছি ম্যাডাম, থাকবো ম্যাডাম, এইসব বললে কিন্তু ভাই হবে না। কাজ করতে হবে, কাজ করলে আমরা আগাতে পারবো। হ্যাঁ, এর পাশাপাশি এটাও বলে নেই, নতুন দল মানুষ কিন্তু অনেক সময় একটু ভয় পায় যে হবে কিনা, দাঁড়াতে পারবে কিনা, অনেকে অনেক চিন্তা করেন, কিন্তু সেই চিন্তা করলে আসলে দল দাঁড়াবে না। চেষ্টা করে যেতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। এবং যদি আমাদের সদিচ্ছা থাকে, আমরা ন্যায়ের পথে চলি, সঠিক পথে চলি, জয় আমাদের হবেই ইনশাল্লাহ। অনেকেই মন্তব্য করেন অনেক ছোট ছোট দল ছিল যারা বিলীন হওয়ার পথে কিছুই করতে পারে নাই, এবং আমাদের আইন অঙ্গনের একদম সিনিয়র পার্সন ডক্টর কামাল হোসেন স্যারের রেফারেন্স দিয়েও অনেকে অনেক কথা বলেন। ভাই, প্রত্যেকটা ব্যক্তি যার যার ব্যক্তিগত বিষয় আলাদা। তো আমি মনে করি না যে কারোর সঙ্গে কারো তুলনা করা উচিত। একজন করতে পারেনি বলে যে আরেকজন করতে পারবেন না, তার তো কোনো মানে নেই, তাই না? তো আন্তরিক অভিনন্দন, শুভকামনা সাইদ আহমেদ, ধন্যবাদ আপনাকে। উই অল আর স্টে উইথ ইউ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আব্দুল
কাদির জাতীয় পার্টি প্রেসিডেন্ট সদস্য হিসেবে। আচ্ছা, ওটাতে উত্তর দিলাম। আচ্ছা, কেউ কি আমাকে একজন জানাবেন যে আমাকে সঠিকভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা? দয়া করে, আমি তো বকবক করেই যাচ্ছি, কিন্তু আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা কিংবা দেখতে পাচ্ছেন কিনা তা তো জানি না। একটু 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 যদি জানান কেউ একজন যে ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। আম, আম, কেউ কি একটু জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা? দেখা শোনা যাচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসলে আর কি বলবো, একটু পরে আমি আসলে আমার যে দল জাতীয় পল্লী পার্টি জেপিপি গঠনতন্ত্রের শেষ ভাগ আপনাদের সামনে উপস্থাপন করতে, একটু পরে না, এখনই শেষ ভাগ উপস্থাপন করতে চাচ্ছি। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে শোনেন এবং আমাকে পরামর্শ বা কমেন্টস করে জানাতে পারেন। সব ঠিক আছে, ধন্যবাদ। যদি আমার কোনো সংযোজন বিয়োজন কিছু করতে হয় তাহলে আপনারা জানাতে পারেন, জানালে কৃতজ্ঞ থাকব। কারণ আসলে এই যে জাতীয় পল্লী পার্টি জেপিপি গঠনতন্ত্র আমি মানে কি বলবো, গত 1 বছর যাবত, এই যে করোনাকালীন সময়টা আমি গাইবান্ধায় থাকলাম, এই সময়টা আমি আমার দেখা যাচ্ছে আপু সিলেট থেকে, ধন্যবাদ আপনাকে। এই করোনাকালীন সময়টা, যে সময়টা আমি এই যে গাইবান্ধায় কাটালাম, এই সময়টাকে আমি কাজে লাগিয়েছি আমার এই জাতীয় পল্লী পার্টি জেপিপির গঠনতন্ত্র তৈরিতে। আমি প্রায় 1 বছর স্টাডি করেছি, 1 বছর এটার উপরে পড়াশোনা করে একটা খসড়া দাঁড় করিয়েছি, যেটা গত 2 দিন আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং বাকি অংশটা আজকে উপস্থাপন করতে চাই। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা জানাবেন, সংযোজন বিয়োজন করতে হয় আপনারা জানাবেন, জানালে কৃতজ্ঞ থাকব। এরপরেই আপা সালাম সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে। একসাথে দেশের জন্য কাজ করি, অবশ্যই ভাই, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। তো আসলে এই গঠনতন্ত্রটা একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র, নতুন একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র এটা তৈরি করা, এটা আসলে চারটিখানি বিষয় না, এটা অনেক পড়াশোনা এবং সময় সাপেক্ষ ব্যাপার। সত্যি কথা, আমি পুরো 1 বছর ব্যয় করেছি এটা তৈরি করতে, এটা খসড়াটা তৈরি করতে, যেখানে আমাদের নিজের ব্যক্তিগত কিছু ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটেছে, আর সবচেয়ে বড় প্রতিফলন ঘটেছে আমার বা আমাদের জেপিপির আদর্শিক নেতা, আমাদের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের কিছু স্বপ্ন, সেটাই প্রাধান্য পাবে এটা এই দলের ক্ষেত্রে, সেটাকে বাস্তবায়ন করা। পরবর্তীতে আমার নিজেরও কিছু ব্যক্তিগত মতামত এখানে আছে, নিজের কিছু চিন্তা ভাবনা সেগুলো সংযোজন করেছি। তো আমি পড়ছি জেপিপির জাতীয় পল্লী পার্টি জেপিপির গঠনতন্ত্রের শেষ ভাগের খসড়া। যদি আবার অনেক কথা বললাম আজকে, আবার দেখা যায় যে মোবাইলের অনেক সময় ব্যাটারি লো হয়ে যায়, হঠাৎ করে অফ হয়ে গেলে ভাই ক্ষমা করে দিয়েন। তো আমি পড়ছি, আমি জাতীয় পল্লী পার্টি জেপিপি গঠনতন্ত্রের খসড়ার আমি ধারার 29 পর্যন্ত পড়া শেষ করেছিলাম গত দিনে। আজকে ধারা 30 পড়ছি, জাতীয় পল্লী পার্টির বিভিন্ন শাখা সাংগঠনিক কাঠামো সমূহ নিয়ে। 1. জেলা জাতীয় পল্লী পার্টি, 2. মহানগর জাতীয় পল্লী পার্টি, 3. উপজেলা বা থানা জাতীয় পল্লী পার্টি, 4. পৌর জাতীয় পল্লী পার্টি, 5. ইউনিয়ন জাতীয় পল্লী পার্টি, 6. ওয়ার্ড জাতীয় পল্লী পার্টি, 7. ইউনিট জাতীয় পল্লী পার্টি। শোনা যাচ্ছে এই পার্টির সভাপতি মহাসচিবকে জানতে চাই। আপনি এমজি হান্নান ভাই, আপনি লিখেছেন এই পার্টির সভাপতি এবং মহাসচিবকে জানতে চাই। তো আপনি কমেন্টস করে জানান যে আপনি সভাপতি এবং মহাসচিব কাকে দেখতে চান।
আপনারা চাইলে সকলেই জানাতে পারেন যার যার অভিমত যে আপনারা কাকে সভাপতি এবং মহাসচিব দেখতে চান। এটা একটা গুড পয়েন্ট। ঠিক আছে, যারা দেখছেন, শুভাকাঙ্ক্ষীরা যারা দেখছেন, ভিউয়ার্স যারা দেখছেন, তাদেরকে আমি একটা অনুরোধ রাখতে চাই। আপনারা চাইলে কমেন্টস করে লিখতে পারেন যে আপনারা জাতীয় পল্লী পার্টি জেপিপি সভাপতি কাকে দেখতে চান আর মহাসচিব হিসেবে কাকে দেখতে চান। তো যেহেতু আমি আগেই বলে নেই, এটা একটা আসলে যেহেতু দলটার উদ্যোগ আমি নিয়েছি, উদ্যোক্তা আমি, এবং দলটাকে প্রতিষ্ঠিত করার দায়িত্বটাও আমার, তো এটা স্বাভাবিকভাবেই দলটা আমার, তো সভাপতি আমারই হবার কথা। তারপরেও কেউ যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সভাপতি দেখতে চান তারা জানাতে পারেন। আর মহাসচিব কে হতে পারেন এটা আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন। আচ্ছা, ধারা 31 পড়ছি। জাতীয় পল্লী পার্টি জেপিপি গঠনতন্ত্রের ধারা 31, জেলা ও মহানগর জাতীয় পল্লী পার্টি। ক, প্রত্যেক জেলা ও বিভাগে মহানগর জাতীয় পল্লী পার্টির কার্যনির্বাহী কমিটিতে 34 জন কর্মকর্তা ও 47 জন সদস্য সহ মোট 81 জন থাকিবে। 1 সভাপতি, 2 সহসভাপতি, 3 সাধারণ সম্পাদক, 4 যুগ্ম সাধারণ সম্পাদক, 5 সাংগঠনিক সম্পাদক, 6 যুগ্ম সাংগঠনিক সম্পাদক, 7 দপ্তর সম্পাদক, 8 আইন বিষয়ক সম্পাদক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, 11 ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, 12 ধর্ম বিষয়ক সম্পাদক, 13 প্রচার ও প্রকাশনা সম্পাদক, 14 বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, 15 বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, 16 মহিলা বিষয়ক সম্পাদক, 17 মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, 18 যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, 19 শিক্ষা ও মানব কল্যাণ সম্পদ কল্যাণ বিষয়ক সম্পাদক, 20 শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, 21 শ্রম বিষয়ক সম্পাদক, 22 সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, 23 স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, 24 উপদপ্তর সম্পাদক, 25 উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, 26 কোষাধ্যক্ষ 1 জন, 27 সদস্য 47 জন। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন, দেখছেন সবাই। আপু সভাপতি, মহাসচিব আব্দুল কাদির। ঠিক আছে, আপনি যদি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেন একটা দলের মহাসচিব হওয়ার মতো, অবশ্যই, ওয়াই নট, কেন হবেন না। খ, জেলা ও মহানগর জাতীয় পল্লী পার্টির কার্যনির্বাহী কমিটি ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে প্রতি 3 বছর পর পর নির্বাচিত হইবে। গ, জেলা ও মহানগর নির্বাচিত নির্বাহী অথবা আহ্বায়ক কমিটির সকল সদস্য জেলা কাউন্সিলর হবেন। ঘ, উপজেলা ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে উপজেলা থানা কমিটি নির্বাচনের সময় প্রত্যেক উপজেলা হইতে 21 জন কাউন্সিলর সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটি নির্বাচনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হইবেন। সংশ্লিষ্ট জেলার অধীনে সকল উপজেলা ও পৌর জাতীয় পল্লী পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক পদাধিকার বলে জেলা কমিটির নির্বাচনের কাউন্সিলর মনোনীত হইবেন। চ, কোনো কারণে কমিটি ভাঙিয়া দেওয়া হইলে কিংবা অন্য কোনো কারণে ত্রিবার্ষিক কাউন্সিলে বিলম্ব হইলে কিংবা অন্য কোনো কারণে নির্বাচিত কমিটি না থাকিলে জাতীয় পল্লী পার্টির চেয়ারম্যান একটি অ্যাডহক বা অস্থায়ী কমিটি মনোনয়নের মাধ্যমে গঠন করিবেন। আশা করি সভাপতি আপনাকে দেখতে চাই, ধন্যবাদ। ছ, কেন্দ্রীয় কাউন্সিলের জন্য জেলা ও মহানগর কমিটির ত্রিবার্ষিক কাউন্সিলের পর প্রথম সভায় সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটি হইতে যে কোনো 31 জন কাউন্সিলর নির্বাচিত করিবে। জ, প্রত্যেক কাউন্সিলরকে প্রতি 3 বছরের জন্য 300 টাকা হারে চাঁদা দিতে হইবে। জেলা ও মহানগর কাউন্সিলের মোট সদস্যের 1/3 কাউন্সিল সভায় ও সাধারণ সভায় এবং জরুরি সভায় 1/4 সদস্য উপস্থিত থাকিলে সভায় কোরাম হইবে। ভিউয়ার্স বন্ধুরা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? ধারা 32 ও উপজেলা ও পৌর জাতীয় পল্লী পার্টি। ক, 34 জন কর্মকর্তা ও 37 জন সদস্য সহ মোট
71 সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর জাতীয় পল্লী পার্টি গঠিত হইবে। সভাপতি একজন, সভাপতি একজন, 2 সহসভাপতি 5 জন, 3 সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সাধারণ সম্পাদক 3 জন, সাংগঠনিক সম্পাদক একজন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক 3 জন, দপ্তর সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, শ্রম বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, উপদপ্তর সম্পাদক, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, কোষাধ্যক্ষ একজন, সদস্য 37 জন। আপনাকে কি লিখেছেন আপু? আপনার জাতীয় পার্টিতে চলে আসেন ভাই। আপনি বললে তো হবে না। জাতীয় পার্টির যিনি বর্তমান নেতৃত্ব তাকে তিনি আমাকে চান না যে আমি জাতীয় পার্টিতে থাকি, তিনি আমাকে মাইনাস করেছেন। তো আমি চাইলেই তো আর যাওয়া যায় না। ভৈরবে কি কোনো বুনি পার্টির প্রোগ্রাম হবে? অবশ্যই সব জায়গাতেই হবে ভাই, সব জায়গাতেই প্রোগ্রাম হবে। আমরা আগে করোনা মহামারী থেকে একটু পরিত্রাণ পাই, তারপরে যখন অ্যাকচুয়াল প্রোগ্রাম শুরু হবে তখন সারা দেশব্যাপী আমাদের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সবকিছুই সম্ভব। খ উপজেলা ও পৌর নির্বাহী কমিটির ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে প্রতি 3 বছর পর পর নির্বাচিত হইবে। কোন কারণে পরবর্তী কমিটি গঠনে বিলম্ব হইলে নতুন কমিটি না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালাইয়া যাইবে। গ উপজেলা ও পৌর নির্বাচিত নির্বাহী ও আহ্বায়ক কমিটির সকল সদস্য উপজেলা ও পৌরসভার অন্তর্গত প্রতিটি ইউনিয়ন কমিটিতে 20 জন কাউন্সিলর নির্বাচিত হইবে। ইহা ছাড়া সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় অন্তর্গত প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক পদাধিকার বলে উপজেলা ও পৌর কাউন্সিল নির্বাচিত হইবেন। ঘ কোন কারণে কমিটি ভাঙিয়া দিলে কিংবা নির্বাচিত কমিটি না থাকিলে পরবর্তী কাউন্সিল যথাসময়ে অনুষ্ঠিত হইয়া পূর্ব পর্যন্ত কাজ চালাইয়া যাইবার জন্য জেলা কমিটি একটি অ্যাডহক কমিটি অনুমোদন করিবে। ত্রিবার্ষিক কাউন্সিল শেষে উপজেলা ও পৌর কমিটির সদস্যদের মধ্য হইতে 25 জন কাউন্সিলর নির্বাচিত হইবে, যাহারা জেলা কাউন্সিলের কাউন্সিল হইবেন। 33 জাতীয় পল্লী পার্টির ইউনিয়ন কমিটি একই রকম ভাবে, তবে এটা বিস্তারিত পড়তে চাই না। এখানে 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে জাতীয় পল্লী পার্টির ইউনিয়ন কমিটি। কিছু বাকি মোটামুটি একই। 34 জাতীয় পল্লী পার্টির গ্রাম ও ইউনিট নির্বাহী কমিটি, এখানেও একই সবকিছু, শুধু এখানে হবে 34 জন কর্মকর্তা ও 17 জন সদস্য লইয়া জাতীয় পল্লী পার্টির গ্রাম ও ইউনিট নির্বাহী কমিটি অনুষ্ঠিত হইবে। এরপরে আসুন ধারা 35 জাতীয় পল্লী পার্টি জেপিপির গঠনতন্ত্রের শুভকামনা রইল। আপুমণি অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনার জন্য। জাতীয় পল্লী পার্টি জেপিপির ধারা 35 জাতীয় পল্লী পার্টির প্রত্যেক কর্মকর্তাকে পার্টি পরিচালনার জন্য পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় নির্ধারিত চাঁদা পরিশোধ করিতে হইবে। অন্যথায় পার্টির চেয়ারম্যান উক্ত কর্মকর্তাকে 7 দিনের নোটিশ মারফত তাহার সকল পদপদবি রহিত করিতে পারিবেন। জেপিপির ধারা 36 বিশেষ কমিটি গঠন। জাতীয় পল্লী পার্টির চেয়ারম্যান প্রয়োজন মনে করিলে পার্টির ভিতর ও বাহির হইতে সামাজিক মর্যাদা সম্পন্ন, অভিজ্ঞ, জ্ঞানী, শিক্ষিত, পারদর্শী ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন বিষয়ে অথবা পার্টির বিভিন্ন স্তরের যে কোনো শাখা অথবা উপকমিটি গঠন করিতে পারিবেন। জেপিপি জাতীয় পল্লী পার্টি জেপিপির ধারা 37 চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা। ধারা 37 পলাশবাড়িকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন কি? 92 ব্যাচ কোনো ভাবনা আছে কি? অবশ্যই সব ব্যাচের জন্যই ভাবনা আছে। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। ধন্যবাদ। অবশ্যই এমডি হান্নান। পলাশবাড়ি কেন, পুরো বাংলাদেশকে নিয়েই স্বপ্ন দেখি, বাকিটা এখন আল্লাহ ভরসা। আপনারা পাশে থাকেন, ইনশাল্লাহ সফল কাম হব আশা করি।
চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা। ক জাতীয় পল্লী পার্টির চেয়ারম্যান প্রয়োজন বোধে পার্টির প্রতিটি স্তরের কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল, বিলোপ করিতে পারিবেন। খ চেয়ারম্যান প্রয়োজন মনে করিলে যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ, যে কোনো পদ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তাহার স্থলাভিষিক্ত করিতে পারিবেন। গ পার্টির চেয়ারম্যান পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করিবেন এবং তিনি বোর্ডের সদস্যের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো মনোনয়ন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিবেন। ম্যাডাম 17 জন সদস্য কেন, তার অধিক? হ্যাঁ, অধিক তো থাকবেই, বাট একটা পার্টির গঠনতন্ত্রে কিছু নিয়ম কানুন থাকে ভাই। সদস্য হতে কোনো বাধা নাই, বাট কমিটির সদস্যর কিছু নির্দিষ্ট সময় সংখ্যক থাকে আর কি। 17 জন না, আপনি বোধহয় ভুল শুনেছেন, কোনো কমিটি 17 জন না, 52 কিংবা 72 কিংবা 82 কিংবা 101 এ ধরনের সংখ্যা দেওয়া আছে। আপনি বোধহয় একটু ভুল শুনেছেন। আচ্ছা 38, আচ্ছা আমি বোধহয় একটু ভুল করেছি। এর আগে আমি বলি, জেলা এবং উপজেলা কমিটি গুলোর আগে আমাদের ছিল, আমি বোধহয় একটু মিস করেছি, বোধহয় বলতে ভুলে গেছিলাম। প্রতিটি জেলায় সফরের সাথে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ, অবশ্যই থাকবেন, শুভকামনা রইল, ধন্যবাদ। ঠিকই আছে, এভাবে আমাদের জেলা মহানগর মানে প্রত্যেকটা স্তরে স্তরে কমিটি থাকবে। প্রায় শেষের দিকেই বলতে পারেন আপনারা। আমি জেপিপির গঠনতন্ত্রের শেষের দিকে। গোলাম কিবরিয়া টিপু এমপির পক্ষ থেকে শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ। কিবরিয়া ভাইকে, টিপু ভাইকেও বলবেন আমার সালাম এবং ধন্যবাদ। আপা গঠনতন্ত্র পড়া মনোযোগ সহকারে শুনছি, অসংখ্য ধন্যবাদ। এর আগে আসলে বেশিরভাগটাই পড়ে ফেলেছিলাম, তো ব্যাটারি লো হয়ে গিয়েছিল মোবাইলে, যার কারণে শেষ করতে পারি নাই। আজকে শেষের অংশটুকু পড়লাম, একদমই শেষের দিকে। আপনার গঠনতন্ত্র পড়া আব্দুল মান্নান, শুভকামনা, অভিনন্দন জানাচ্ছি ম্যাডাম। শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় না ভাই, জাতীয় পার্টি না, জাতীয় পল্লী পার্টি, জেপিপি। জাতীয় পার্টি বলে ভুল করবেন না, জাতীয় পার্টিতে আমি ছিলাম। পল্লী বন্ধু যখন বেঁচে ছিলেন, আমি জাতীয় পার্টির স্যারের উপদেষ্টা ছিলাম এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার ছিলাম। কিন্তু স্যারের মৃত্যুর পর যেটা কাউন্সিল হলো, সেখানে আমি তখন পর্যন্ত ছিলাম। কাউন্সিলের পর আমাকে জাতীয় পার্টি থেকে মাইনাস করা হয়েছে, সুতরাং জাতীয় পার্টির সঙ্গে আমি বর্তমানে নেই। এই ভুলটা আপনারা কেন বারবার করছেন আমি জানি না। আমি আমার নিজের দল জাতীয় পল্লী পার্টি জেপিপি নিয়ে এখন ব্যস্ত এবং সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো আমরা প্রায় শেষের দিকে, আর মাত্র 3টি ধারা আছে। এই 3টি ধারা পড়লেই হয়তো গঠনতন্ত্রের খসড়াটা পরে শেষ হবে। ধারা 38, জাতীয় পল্লী পার্টির চেয়ারম্যানের পদত্যাগ। ক স্বাস্থ্যগত কিংবা ব্যক্তিগত যে কোনো কারণে পার্টির চেয়ারম্যান তাহার মেয়াদকালীন সময়ে পদত্যাগ করিতে চাহিলে তিনি পার্টির প্রেসিডিয়ামের সভা আহ্বান করিবেন এবং তাহার পদত্যাগপত্র সভায় পেশ করিবেন। খ প্রেসিডিয়াম পদত্যাগপত্র গ্রহণ করিলে পরবর্তী কাউন্সিল অধিবেশন পর্যন্ত কার্য সম্পাদনের জন্য প্রেসিডিয়াম সদস্যগণের মধ্য হইতে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করিবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউন্সিল অধিবেশনের পূর্ব পর্যন্ত চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করিবেন।
অন্য কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হইলে প্রেসিডিয়াম সদস্যগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে জ্যেষ্ঠতম সদস্য প্রেসিডিয়ামের সভায় আহ্বান করিবেন। প্রেসিডিয়ামের সভা প্রেসিডিয়ামের মধ্য হইতে যে কোনো একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করিবেন। পরবর্তী কাউন্সিল হওয়ার আগ পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন। জাতীয় পল্লী পার্টির গঠনতন্ত্রের ব্যাখ্যা। এখানে একটা কথা বলে নিই, যেহেতু আমি একসময় জাতীয় পার্টিতে ছিলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারও ছিলাম, আমি স্যার জীবিত থাকাকালীন, স্যার বেঁচে থাকাকালীন, পল্লীবন্ধু বেঁচে থাকাকালীন, যেহেতু তখন দলের চেয়ারম্যান কে হবেন আপনারা জানেন, একদিকে রওশন ম্যাডাম ছিলেন, একদিকে জিএম কাদের ছিলেন। তো দলের আসলে চেয়ারম্যান, পরবর্তী স্যারের অবর্তমানে চেয়ারম্যান কে হবেন এটা নিয়ে স্যার যখন খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, আমি স্যারকে, আজকে বলতে আমার বাধা নেই, আমি স্যারকে বলেছিলাম যে আপনি প্রেসিডিয়ামের উপরে ছেড়ে দেন, প্রেসিডিয়ামের মিটিং কল করে প্রেসিডিয়ামের মধ্যে ভোটাভুটি হয়ে প্রেসিডিয়াম থেকে ভোটাভুটির মাধ্যমে দলের চেয়ারম্যান নির্বাচিত হবে, এবং এটাই গণতান্ত্রিক পন্থা। এটাই কিন্তু একটা দলের চেয়ারম্যানের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান নির্বাচনের এটাই কিন্তু গণতান্ত্রিক পন্থা, এবং এটা করলেই মনে হয় সব দিক দিয়েই ভালো হতো। আমার মনে হয় যে প্রেসিডিয়ামের মিটিংয়ে ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করা, প্রেসিডিয়ামরা যাকে চাবে ভোটে যিনি জয়ী হবেন তিনি চেয়ারম্যান হবেন, এটাই গণতান্ত্রিক পন্থা হওয়া উচিত। এটাই আসলে স্যার চেয়েছিলেন। আমি যতদিন পর্যন্ত স্যারের সঙ্গে দেখা করতে পেরেছিলাম বা স্যারের সঙ্গে কথা বলেছিলাম, স্যার আসলে এটাই চাচ্ছিলেন। আর স্যারের যদি ব্যক্তিগত ওপিনিয়ন বলি যে স্যার কাকে দলের চেয়ারম্যান দেখতে চাচ্ছিলেন, আমি হয়তো এখন বললে অনেকেই এটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবেন, যার কারণে আমি বলতে চাই না। একদিন জাতি জানবেই আসলেই স্যার আসলে মন থেকে কাকে চেয়ারম্যান করতে চাচ্ছিলেন। স্যারের অসুস্থতার সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু হয়েছে, করেছে, সম্পদের ভাগিদার হয়েছে, ক্ষমতার ভাগিদার হয়েছে, ক্ষমতা পেয়েছে, অনেকেই অনেক কিছু হয়েছে। মধ্যরাতে স্যারকে দিয়ে কথা বলিয়েও অনেকেই অনেক কিছু হয়েছে। স্যারের তখন আসলে সেন্স ঠিকমতো কাজও করতো না, মানে কিছু মনেও রাখতে পারতেন না। তবে যতদিন পর্যন্ত স্যার সুস্থ ছিলেন, সুস্থ স্বাভাবিক ছিলেন, ততদিন পর্যন্ত তো আমি স্যারের সঙ্গে ছায়ার মতো ছিলাম। তো আসলে স্যার মন থেকে জাতীয় ধন্যবাদ। আসলেই স্যার মন থেকে কাকে চাচ্ছিলেন তা আমি জানি, কিন্তু কখনো আমি মুখ দিয়ে বলবো না, জাতি একদিন জানতে পারবে, তা আশা করি। আচ্ছা, জাতীয় 39 জাতীয় পল্লী পার্টির গঠনতন্ত্রের ব্যাখ্যা, সংশোধনী, সংযোজন ও পরিমার্জন। ক, পার্টির গঠনতন্ত্রের যে কোনো ব্যাখ্যা সম্পর্কে কোনো বিতর্কে উপস্থাপিত হইলে পার্টির প্রেসিডিয়াম সভা সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বলিয়া বিবেচিত হইবে। খ, পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের উল্লেখিত বিষয়ের ব্যাখ্যা প্রেসিডিয়ামের সহিত আলোচনা উপদেষ্টা পরিষদের পরামর্শ প্রদান করিবেন। গ, পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের কোনো সংশোধন, বিয়োজন কিংবা সংযোজন করিবার লক্ষ্যে 5 সদস্যের একটি গঠনতন্ত্র উপকমিটি গঠন দেবেন। যে কোনো সংশোধনী প্রেসিডিয়াম সভায় অনুমোদিত হইতে হইবে। অতঃপর সংশোধনী সমূহ উপকমিটির দ্বারা পার্টির জাতীয় কাউন্সিলে উপস্থাপিত হইবে। কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হইলে তাহা গঠনতন্ত্রে সংযোজন হইবে। 40 ধারা এবং শেষ ধারা। জাতীয় পল্লী পার্টির কাউন্সিল পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন। ক, কাউন্সিলের আগে পার্টির চেয়ারম্যান প্রেসিডিয়াম সভায় 3 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করিবেন। খ, উক্ত নির্বাচন কমিশন পার্টির কাউন্সিল পরিচালনা করিবে এবং কাউন্সিলরদের সংখ্যাগরিষ্ঠের মৌখিক অথবা ব্যালটের ভোটের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা দিবে। এই হলো মোটামুটি জাতীয় পল্লী পার্টি, জেপিপি আমার নতুন দল, তার গঠনতন্ত্রের খসড়া। জানি না, অনেক পরিশ্রম করেছি, পুরো 1 বছর পড়াশোনা এবং পরিশ্রমের ফল এটা। এখন যদি আপনারা 3 দিনে এটা জানলেন, উপস্থাপন করলাম খসড়াটা আপনাদের সামনে। যদি কোনো সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্ধন করতে হয় আপনারা জানাতে পারেন, কৃতজ্ঞ থাকবো সেই ক্ষেত্রে।
আর যারা সকলে জাতীয় পল্লী পার্টি সকলের জন্য খোলা, জাতীয় পল্লী পার্টি সকলের পার্টি, জনগণের পার্টি, সাধারণ মানুষের পার্টি, পল্লী বন্ধুর আদর্শের পার্টি, পল্লী বন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পার্টি। যারা জেপিপির সঙ্গে কাজ করতে চান তাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যারা ইতিমধ্যেই জানিয়েছেন তারা কাজ করতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা নিজ নিজ এলাকায় সংগঠন শক্তিশালী করুন, তৈরি করুন। আপনাদের কারো মধ্যে যদি কখনো কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ জাগে যে দল দাঁড়াতে পারবে কি পারবে না, তবু বলবো পারলে তো শুকর আলহামদুলিল্লাহ, যদি তারপরেও ধরে নিচ্ছি কথার কথা যে আপনাদের সন্দেহও যদি সত্যি হয়, সেক্ষেত্রে তো আপনারা একটা দলে যদি যখন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবেন তখন আপনাদের মানে মূল্য কিন্তু এমনিতেই বেড়ে যাবে। শুধু আমি কেন, যে কেউই আপনাদেরকে নিয়ে টানাটানি করবে। সুতরাং নিজের স্বার্থেই আপনারা নিজের সংগঠনকে দাঁড় করুন। সেক্ষেত্রে জাতীয় পল্লী পার্টি ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আপনাদের সকল প্রচেষ্টা সফল হবে আশা করি। তো সকলেই মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। তো ছোটবেলায় এটা পড়েছি না আমরা কবিতা, ছড়া, তো এখন বড়বেলাতে সেটা এক্সারসাইজ হচ্ছে আর কি, এক্সারসাইজ করছি, স্টাডি করছি, সেটা এখন কাজে লাগাচ্ছি। তো সেই রকম ছোটবেলার মতো আবারও বলি, দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। ইনশাল্লাহ একটু একটু করে জল নিয়েই তো, বিন্দু বিন্দু জল নিয়েই সিন্ধু তৈরি হয়, একটু একটু জল নিয়ে সাগর তৈরি হয়, একটু একটু, তো একটু একটু করেই মানুষ আগায়। তো আমরা তো শুরু করেছি, ইনশাল্লাহ শেষ হবেই। কারণ আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার বিষয় নাই। জনগণের কাজ করতে চাই, সাধারণ মানুষের কাজ করতে চাই, ব্যক্তিগত কোনো হিসাব নিকাশের এখানে বিষয়াদি নাই। তো যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। কেউ যদি কিছু জানতে চান, জানাতে চান, বলতে পারেন, জানাতে পারেন। আমি লাইভে আছি। অনেকেই তো অনেক কিছু SMS করে অনেক সময় মেসেঞ্জারে জানতে চান, তো যেহেতু লাইভে আছি সরাসরি জানতে চাইতে পারেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ কালাম আজাদ আপনাকে। আসলে অনেক সময় একসময় অনেক টকশো করতাম, তো এখন গাইবান্ধা থাকার কারণে টকশোগুলো করা হচ্ছে না, যার কারণে অনেক মনের কথা জমে থাকে। আসলে কি বলবো, করোনাকালীন সময়ে দেখি আমরা সকলে, মাঝখানে একটু কথা বলে নিই, করোনাকালীন সময়ে আমরা যেন সকলেই শারীরিক দূরত্ব মেনে চলি, মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, হাত ধোয়ার মানে অভ্যাসটা করি। কারণ আসলে যেভাবে এই ব্ল্যাক ফাঙ্গাস বা যে সমস্ত নতুন নতুন ভাইরাস, ফাঙ্গাস বা এগুলো দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে, সত্যিই শঙ্কিত আমরা মানে জীবনযাত্রা নিয়ে। তো জীবন তো আগে থাকতে হবে, তারপরে তো জীবিকা বা রাজনীতি বা যেটাই বলেন না কেন। তো আজকের মানে আমি মনে করি গত করোনা ইস্যু তো একটা আছে, বার্নিং ইস্যু, আর দ্রব্যমূল্যটাই আসলে মূলত মানুষের আসলে নাভিশ্বাস হয়ে গেছে। আর করোনাকালীন সময়ে যে আমরা যেগুলো রিপোর্ট দেখছি প্রতিদিন খবরে, টকশোতে, যে স্বাস্থ্য খাতে যে অনিয়ম, দুর্নীতি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই লাইভের মাধ্যমে, যে মিঠাপুকুর আপনার পার্টিকে আছে, পার্টি তো আপনারাই তৈরি করবেন, পার্টি তো কেবল গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন করলাম, এরপর আপনারা মানে নিজ নিজ এলাকায় সংগঠন দাঁড় করান। এরপরে এটা এই একটু করোনাকালীন সময়টা একটু স্বাভাবিক হলে এটা নিবন্ধনের জন্য আমরা আবেদন করব। আমি এই অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করলে তখন কিন্তু পুরা দেশের কোথায় কোন কমিটি আছে এগুলো জমা দিতে হবে, জানাতে হবে নির্বাচন কমিশনকে। তাই বলছি যে শুধু থাকবো আছি বললে হবে না, নিজ নিজ এলাকায়, জেলা, উপজেলা, যে যেখানে আছেন তারা সংগঠন দাঁড় করান, দলকে দাঁড় করান, কমিটি দাঁড় করান। এই কমিটির কাগজগুলো কিন্তু নির্বাচন কমিশনে জমা দিতে হবে, জানাতে হবে। আর তাছাড়া কিন্তু দলে নিবন্ধন পাওয়া যাবে না। আমি একটা উদ্যোগ নিয়েছি মাত্র, কারণ আমি কি একা একটা রাজনৈতিক দল করতে পারবো না।
আপনাদের সকলের প্রচেষ্টাতেই একটা রাজনৈতিক দল তৈরি হবে ইনশাল্লাহ। আমরা একটা রেভলিউশন আনবই আশা করি। আমরা দেখেন দিল্লিতে আপনারা দেখেন কেজরিওয়াল সাহেব, তিনি যে যখন প্রথমবারের মতো ওখানকার মুখ্যমন্ত্রী হলেন, তাকে কি কেউ চিনতো? কেউ কোনোদিন কল্পনা করেছিল কেজরিওয়াল সাহেব মন্ত্রী হবেন, সেখানকার মুখ্যমন্ত্রী? আপু কেমন আছেন? ভালো আছি। রাসেল তালুকদার। আর বা দেখেন এই যে মমতা ব্যানার্জিকে কি কেউ কখনো, যখন প্রথম জীবনের মমতা ব্যানার্জির কথা চিন্তা করেন তো আপনারা, তখন তিনি কি ছিলেন, কোথায় ছিলেন? তো শূন্য থেকেই শুরু করতে হবে, না হলে তো আর শুরু হবে না, তাই না? আর শুরু হলে তার শেষও হবে। তো যেহেতু আমরা জনগণের কথা বলবো, আমরা ন্যায়ের পথে চলবো। এম এ রাজ্জাক খান ওয়াচিং। রাজ্জাক ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আপনাকে বেশ কয়েকবার ফোন করেছিলাম আমি রোজার প্রথম দিকে, তার আগেও করেছিলাম, কিন্তু আপনাকে পাইনি। কিন্তু মাঝে মধ্যে আপনার দু একটা কমেন্টস দেখি আমি, ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আপনিও আমার অনেক আমি জানি অনেক শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আপনিও একজন। দোয়া করবেন, যদিও আপনি জাতীয় পার্টির এখন দপ্তর সম্পাদকে আছেন, দোয়া করবেন, পাশে থাকবেন, আশা করি ভালো থাকবেন। আপনাদেরকে অনেক মিস করি, জাতীয় পার্টির প্রত্যেকটা মানুষকে অনেক মিস করি, সত্যি অনেক মিস করি। পল্লী বন্ধুকে যতটা মিস করি, হয়তো মানে কি ঠিক ততটাই আপনাদেরকেও মিস করি, সত্যি কথা। আপনাদের মাঝে থাকতে চেয়েছিলাম, আপনাদের মাঝে থেকেই পল্লী বন্ধুকে স্মরণ করতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান নেতৃত্ব সেটা হতে দিল না। তাই কি করব, এখন আলাদা করেই পল্লী বন্ধুকে স্মরণ করবার একটা, পল্লী বন্ধুর স্বপ্ন বাস্তবায়নের একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছি, জাতীয় পল্লী পার্টি জেপিপি। দোয়া রাখবেন যেন আমার লক্ষ্য উদ্দেশ্য সফল হয়। দোয়া রাখবেন যেন পল্লী বন্ধুর আদর্শকে সারা জীবন বুকে ধারণ করতে পারি, স্যারকে সারা জীবন জীবিত রাখতে পারি দোয়ায় এবং তার স্বপ্ন পূরণের মাঝে। তো আর কি বলবো, অনেকক্ষণ ধরে দেখছেন আপনারা, দেখলাম পিন্টু দেখছেন, ধন্যবাদ পিন্টু, কেমন আছেন? রাজ্জাক সরকার ওয়াচিং, ধন্যবাদ রাজ্জাক সাহেব। কেউ কিছু জানতে চাইলে বলতে পারেন, অনেকেই তো অনেক কিছু জানতে চান SMS করে, মেসেজ করে। তো জানতে চাইলে জানতে পারেন, কি কিছু জানার থাকলে জেপিপি বা জাতীয় পল্লী পার্টির গঠনতন্ত্র নিয়ে কিংবা সাংগঠনিক অবস্থা নিয়ে, সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে কেউ কিছু জানতে চাইতে পারেন, কমেন্টস করেন, আমি উত্তর এখনই দিয়ে দিব। আপনাকে শুভেচ্ছা এমডি মিলন, সরি, আপনাকে হাজার সালাম, কিন্তু কাউকে না কাউকে উপজেলায় হাল ধরতে মতো লোক তৈরি করতে হবে, তারপর কমিটি। ভুল হলে অবশ্যই হাল যিনি ধরবেন তিনিই তো কমিটি তৈরি করবেন ভাই, অবশ্যই কাউকে না কাউকে হাল ধরতে হবে, হাল যিনি ধরবেন তিনিই কমিটি করবেন। তো সেই জন্যই বলছি। আরেকটা কথা বলি, পুরো উপজেলা ভিত্তিক কিংবা জেলা ভিত্তিক আপনারা কমেন্টসে কিংবা মেসেজে একটু, এর আগেও বলেছিলাম, আপনারা অনেকেই অসংখ্য মানুষ সাড়া দিয়েছেন, তো তারা একটু জেলা ভিত্তিক, যারা যে জেলায় বা যারা যে জেলার উপজেলার দায়িত্ব নিতে চান, অসংখ্য ভক্ত অনুরাগী শুভাকাঙ্ক্ষী মেসেজ করে করে জানিয়েছেন যে আমি অমুক উপজেলার, আমি অমুক জেলার দায়িত্ব নিতে চাই বা অমুক জেলায় কাজ করতে চাই। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বলছি, আপনারা যে যে জেলা থেকে, যে উপজেলা থেকে আপনারা SMS করেছেন, দায়িত্ব নিতে চেয়েছেন, কাজ করতে চেয়েছেন, তিনি সেই উপজেলা বা জেলায় কাজ শুরু করে দিন, সংগঠন দাঁড় করান। সংগঠন বলতেই কমিটি, কারণ এই নিবন্ধনের সময় কমিটিগুলো নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে, কারণ নিবন্ধনের কিছু শর্ত আছে যে অর্ধেক জেলায় কমিটি থাকতে হবে, অর্ধেক মানে 2/3 উপজেলায় কমিটি থাকতে হবে। তো সেগুলো আপনারা কাজ শুরু করে দেন। অসংখ্য সাড়া পেয়েছি,
বিভিন্ন জায়গা থেকে। আপনারা বসে থাকলে চলবে না, আস্তে আস্তে একটু একটু করে কাজ শুরু করে দেন। আর যখনই করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হবে, আমরা ঢাকায় তো অফিস নেবই, ঢাকায় অফিস নেওয়া হবে। এরপর কার্যক্রম আপনারা যে যে জেলা উপজেলা থেকে আসবেন, তখন সামনাসামনি কথা হবে। যেহেতু এখন করোনাকালীন সময়, এই সময় সামনাসামনি আসলে অ্যাকচুয়াল কোনো প্রোগ্রাম করা যাচ্ছে না, কারণ সবগুলোরই জীবনের ঝুঁকি আছে। আমি এই মুহূর্তে কাউকে সাংগঠনিক কাজে ডেকে তার জীবন ঝুঁকিপূর্ণ করতে চাই না, যার কারণে এখন আমরা আপাতত নিজ নিজ জায়গা থেকে কাজ করি। ইনশাল্লাহ একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা ঢাকায় পার্টি অফিসে সাংগঠনিক কাজগুলো ভাবে শুরু করে দেব। এরপর বিভিন্ন জেলা উপজেলাতেও পার্টি অফিস নিয়ে করতে হবে। তবে সবাইকে বলছি যে একার পক্ষে একটা দল ঠিক করা সম্ভব না। আপনারা সকলেই যে যার জায়গা থেকে আন্তরিকতার সাথে কাজ করুন, পল্লী বন্ধুকে ভালোবেসে কাজ করুন। আমাকে যদি ভালোবাসেন, পল্লী বন্ধুকে ভালোবাসেন, পল্লী বন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাকে সহযোগিতা করুন। আশা করি আমরা স্যারের স্বপ্ন এবং আদর্শকে বাস্তবায়ন করতে পারবো। আস্তে আস্তে আমার কিন্তু মোবাইলের ব্যাটারি লো হয়ে যাচ্ছে। যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পিন্টু লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম পিন্টু, ভালো আছি। কে এম আব্দুল মান্নান লিখেছেন, আপু আমি চট্টগ্রাম থেকে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাজ করুন। আপনি যে এলাকায়, চট্টগ্রামের কোন এলাকায় আপনি তা লিখেন নাই, চট্টগ্রামের যে এলাকায় আপনি জেলা বা উপজেলার কোন বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে কাজ শুরু করে দিন। সময় মতো সবাইকে, জেলাওয়ারি উপজেলাওয়ারি সবাইকে আমি ডেকে ঢাকায় ডেকে আমি সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেব এবং সাংগঠনিক ব্যাপার নিয়ে কথাও বলবো। ইতিমধ্যে আপনারা আপনাদের কাজগুলো গুছিয়ে নেন। আমি ডাকলে যেন আমাকে আপনারা একটা নিজ নিজ এলাকায় অন্তত একটা করে সংগঠন উপহার দিতে পারেন, সেটাই হবে আমার উপহার। আপু আমি আচ্ছা এটা পড়লাম। জিল্লুর রহমান ওয়াচিং, ধন্যবাদ। মুজিবুর রহমান ওয়াচিং, ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স যারা লাইক কমেন্টস করছেন না বা শেয়ার করছেন না তাদেরকেও ধন্যবাদ, কিন্তু দেখছেন তো, কষ্ট করে দেখছেন সেজন্যও ধন্যবাদ, কারণ কষ্ট করে দেখাটাও একটা বিরাট ব্যাপার। যাদের মন মতো হয়তো কথা বলতে পারিনি, যাদের হয়তো পছন্দ হয়নি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে আপনাদের মনের মতো হবার চেষ্টা করব। ভাই আমার কিন্তু মোবাইলে ব্যাটারি আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে, হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।